summer. মানবতা বিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর এখন সময়ের ব্যাপার। আর তার মৃত্যুদণ্ড কার্যকরের জন্য জল্লাদ শাহজাহান ও রাজুকে ঠিক করেছে কারা। জল্লাদ শাহজাহানের আগে যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী আর জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের জল্লাদের ভূমিকা পালন করেছে। তবে জল্লাদ শাহজাহান অন্য সব জল্লাদের চেয়ে আলাদা। একসময় চাকরি করতেন সেনাবাহিনীতে জল্লাদ শাহজাহান, কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়ে গেছে অন্ধকার জগতে। এরপর থেকে জেলের সাথে নিজের জীবনকে জড়িয়ে নিয়েছেন। আটক হয়ে 36 মামলায় 143 বছরের সাজাপ্রাপ্ত হন তিনি। তখন তিনি আসামি হিসেবে নয়, সবার কাছে পরিচিত জল্লাদ হিসেবে। জল্লাদ শাহজাহান ভূঁইয়া দীর্ঘ 36 বছর ধরে কারাবরণ। এই জল্লাদ এ পর্যন্ত মোট 32 জনকে ফাঁসি দিয়েছেন। জল্লাদ শাহজাহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 5 ঘাতককে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন। 2013 সালের 12 ডিসেম্বর প্রথম যুদ্ধ অপরাধী হিসেবে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের জল্লাদের ভূমিকা পালন করেন শাহজাহান। এছাড়া এদেশের কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই আতাউর রহমান সান্নি, শারমিন ভীমা হত্যা মামলার আসামি খুকু, মনির ডেইজি হত্যা মামলার আসামিদের ফাঁসি কার্যকর করেন জল্লাদ শাহজাহান। এদেশে তিনি একমাত্র জল্লাদ যিনি এক রাতেই 2 কারাগারের 4 আসামিকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন। জেনে নিন জল্লাদ শাহজাহানের জীবনের করুণ কাহিনী। জল্লাদ শাহজাহানের পরিচয়। পুরো নাম মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া। জন্মগ্রহণ করেন 1950 সালের 26শে মার্চ। জন্মস্থান নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখলী গ্রামে। 3 বোন 1 ভাই। বাবার নাম হাসান আলী ভূঁইয়া, মাতা সব মেহর। পড়াশোনা করেছেন এইচএসসি পর্যন্ত। তার প্রাথমিক বিদ্যালয়ের নাম খাস হাওলা ফ্রি প্রাইমারি স্কুল। মাধ্যমিক পড়াশোনা করেছেন পারুলিয়া উচ্চ বিদ্যালয়ে এবং সর্বশেষ উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছেন নরসিংদী সরকারি কলেজে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। 1974 সালে তিনি এইচএসসি পাশ করেন। তার জাতীয় পরিচয়পত্র নম্বর হচ্ছে 26916491066129। সেনাবাহিনীতে ছিলেন 3 বছর। ছোট থেকে সেনাবাহিনীর কর্মকাণ্ড তাকে খুব আকর্ষণ করত। বিশেষ করে তাদের শৃঙ্খলাবোধ তার সব থেকে বেশি ভালো লাগতো। তাই মনে প্রাণে সবসময় স্বপ্ন দেখতেন সুযোগ পেলেই সেনাবাহিনীতে চাকরি করবেন। বাবার মাধ্যমে তিনি একবার খবর পান সেনাবাহিনীতে লোক নেওয়া হচ্ছে। এরপর সেনাবাহিনীর চাকরির জন্য অংশগ্রহণ করলে তিনি টিকে যান। যথাসাধ্য 3 বছর সেনাবাহিনীতে থাকার পর বড় অফিসারদের ধমকের কারণে জিদ করে বাড়ি চলে যান। তিনি বলেন, অফিসারদের কমান্ড আমার ভালো লাগতো না, কারণ আমি তাদের থেকে পড়াশোনা এবং পারিবারিক দিক থেকে অনেক এগিয়ে ছিলাম। তিনি চাকরি করবেন না বলে 11 মাস কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার সেনাবাহিনীতে চাকরি করার স্বপ্নের কবর এখানেই রচিত হয়। নরসিংদী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন স্বাধীনতা যুদ্ধ জয়ের 4 বছর পর। তখন তিনি তরতাজা তরুণ। এইচএসসি পরীক্ষা শেষ করেছেন 2 বছর আগে। মনের অজান্তে ভালো লেগে যায় কমিউনিস্ট পার্টি। সেখানে তার নাম লিখিয়ে ফেলেন। তার পারফরমেন্স দেখে কেন্দ্র থেকে তাকে দায়িত্ব পাঠানো হয়। তাকে নরসিংদী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতির দায়িত্ব দিতে চাইলে তিনি রাজি হয়ে যান। 1976 সালে আনুষ্ঠানিকভাবে তিনি জাতীয় দলে জেলার গ্রহণ করেন। অপরাধ জগতে প্রবেশের ইতিবৃত্ত ছেলে হিসেবে শাহজাহান খুবই ভালো ছেলে ছিলেন। পারতপক্ষে কারো উপকার ছাড়া ক্ষতি করার চেষ্টা করতেন না। তবে তিনি প্রচন্ড বন্ধু পাগল হিসেবে মানুষ ছিলেন। একবার তার গ্রামে নারী ঘটিত একটি ঘটনা ঘটে। শাহজাহানের 2 বন্ধু সহ তার নামে অভিযোগ ওঠে। গ্রামে তাকে নিয়ে বিচারে বসা হয়। সে বিচারে তাকে অপরাধী প্রমাণিত করে তাকে সাজা দেওয়া হয়। এরপর থেকেই তার ক্ষিপ্ততা শুরু। তিনি অপমান সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নেন অপরাধ জগতে প্রবেশ করে এই অপমানের চরম প্রতিশোধ নেবেন। যে সিদ্ধান্ত সেই কাজ। তারপর অনেক লম্বা ইতিহাস। যেভাবে আটক হন নারী ঘটিত ওই ঘটনার পরে তিনি বাংলাদেশের একজন বহুল পরিচিত সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যান। তাছাড়া কমিউনিস্ট পার্টিতে যোগদান করার পর থেকে যে কোনো অপারেশনে তার চাহিদা দিনকে দিন বৃদ্ধি পেতে থাকলো। তার মধ্যে একটি উল্লেখযোগ্য অপারেশন করেছিলেন 1979 সালের মাদারীপুর জেলায় এবং এটাই ছিল তার জীবনের সর্বশেষ অপারেশন। সেখানে তার অপারেশন শেষ করে মানিকগঞ্জ হয়ে ঢাকায় ফেরার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শাহজাহানের দল মানিকগঞ্জ হয়ে ঢাকায় যাবে। মানিকগঞ্জের পুলিশ চেকপোস্ট বসালে শাহজাহান তার ওই এলাকার বাহিনীর মাধ্যমে তা জেনে যান। সব জেনেই ওই এলাকা দিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্তে অটল থাকেন। রাতভর মানিকগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধ করেন, কিন্তু পুলিশ তাকে ধরতে পারেনি। এরপর ঢাকায় পৌঁছে যখন নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেন,
প্রতিমধ্যেই পুলিশ তাকে আটক করে ফেলে। তার গতিময় জীবনের এখানেই সমাপ্তি এবং এরপর তার বন্দী জীবন শুরু। 36টি মামলায় 143 বছরের জেল। 1979 সালে আটক হওয়ার আগে ও পরে তার নামে সর্বমোট 36টি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলায়, একটি ডাকাতি মামলা এবং অবশিষ্ট 34টি হত্যা মামলা। বিচার কার্যে হওয়ার কারণে সাজা ছাড়াই তিনি 1979 সাল থেকে 1995 সাল পর্যন্ত 17 বছর হাজতে হিসেবে কারাগারে থাকেন। 1995 সালে তার সাজা হয় 143 বছর। পরে 100 বছর জেল মাফ করে তাকে 43 বছরের জন্য জেল দেওয়া হয়। শাহজাহানের জেল থেকে বের হওয়ার তারিখ তার জেল কার্ডের উপর লেখা আছে, ডেট অফ রিলিজ 2035। তিনি যখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে বসে তার রিলিজ ডেট আমাদের দেখালেন, তখন তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে কার্ডের দিকে তাকিয়ে থাকেন, কারণ তার রিলিজ ডেট বয়স হবে 85 বছর। ততদিনে তিনি বাঁচবেন তো? তখন মুক্ত আকাশের দিকে তাকিয়ে তার জীবনের কি কোনো অর্থ খুঁজতে পারবেন? জল্লাদ হিসেবে আত্মপ্রকাশ জীবনের সোনালী সময়গুলো তাকে এখানেই কাটাতে হবে। তিনি ভাবলেন জল্লাদ হিসেবে সময় দিলে তার সাজা কিছুদিনের জন্য হলো কম হবে, তাই নিজেকে অন্যভাবে প্রস্তুত করার জন্য জেল সুপারের কাছে জল্লাদের খাতায় নাম লেখানোর আগ্রহ প্রকাশ করেন। প্রথম 1989 সালে তিনি সহযোগী জল্লাদ হিসেবে গফরগাঁয়ের নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে তার জল্লাদ জীবনের সূচনা শুরু করেন। এটাই তার জীবনের প্রথম কারাগারে কাউকে ফাঁসি দেওয়া। তার যোগ্যতা দেখে 8 বছর পর 1997 সালে কারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদের আসন প্রদান করেন। প্রধান জল্লাদ হওয়ার আলোচিত ডেইজি হত্যা মামলার আসামি হাসানকে প্রথম ফাঁসি দেন তিনি। তিনি জানান, একটি ফাঁসি দিতে প্রধান জল্লাদের সাথে 6 জন সহযোগী লাগে এবং ফাঁসির রায় কার্যকর করলে প্রত্যেক জল্লাদের 2 মাস 4 দিন করে কারাদণ্ড মওকুফ করা হয়। এছাড়া কারাগারের যারা জল্লাদ হওয়ার ইচ্ছা প্রকাশ করে থাকে, কারা কর্তৃপক্ষের মাধ্যমে শাহজাহান তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। উল্লেখ্য, বিশেষ দিনে কারা কর্তৃপক্ষ মিডিয়াকে দেখানোর জন্য বলে থাকেন, এই দিনে 100 থেকে প্রায় 1000 বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। আসলে যারা দীর্ঘদিন ধরে কারাভোগ করছে বা বৃদ্ধ হয়ে গেছেন তাদেরকে মুক্তি দেওয়ার কথা থাকলেও মূলত রাজনৈতিক বিবেচনায় বন্দী মুক্তি দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে যাদের আর মাত্র 2 থেকে 1 দিন বা 1 সপ্তাহ কারাভোগের দিন বাকি আছে, তাদেরকে মুক্তি দিয়ে অনেকে মহৎ মানুষের পরিচয় দেওয়ার চেষ্টা করে থাকে। তার দেওয়া কিছু উল্লেখযোগ্য ফাঁসি 2015 সালের 20 নভেম্বর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করেন। 2012 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি সর্বমোট 45টি ফাঁসি দিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে সবথেকে বেশি ফাঁসি দেওয়ার রেকর্ড। তার দেওয়া কিছু উল্লেখযোগ্য ফাঁসিগুলোর মধ্যে সর্বশেষ 10 ডিসেম্বর 2013 তারিখে দিবাগত রাতে 12টা 1 মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দায়মুক্তপ্রাপ্ত আসামি কাদের মোল্লার ফাঁসি কার্যকর করেন তিনি। এছাড়া অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1993 সালের জুলাই মাসে শহীদ বুদ্ধিজীবী কন্যা শারমিন রিমা হত্যা মামলার আসামি খুকু মনিরকে, 1997 সালের বহুল আলোচিত ডেইজি হত্যা মামলার আসামি হাসানকে, 2004 সালের 10 মে খুলনা জেলা কারাগারের এরশাদ শিকদারকে, 2004 সালের 1 সেপ্টেম্বর রংপুর জেলা কারাগারের ইয়াসমিন হত্যা মামলার আসামি SI মইনুল হক ও আব্দুস সাত্তারকে, 2004 সালের 29 সেপ্টেম্বর দিনাজপুরের ইয়াসমিন হত্যা মামলার আসামি আরেক পিক আপ ভ্যান অমৃত লাল বর্মনকে, 2007 সালের 29 মার্চ কাশিমপুর ও ময়মনসিংহের জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই আতাউর রহমান সানি, আব্দুল আওয়াল, খালেদ, সাইফুল্লাহ ও ইফতেখার মামুনকে 2010 সালের 27 জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 খুনি বজলুল হুদা, আর্টিলারি মহিউদ্দিন, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার, রশিদ খান ও ল্যান্সার মহিউদ্দিন আহমেদকে। শাহজাহান যখন কাউকে ফাঁসি দেন তখন পত্রপত্রিকায় তাকে নিয়ে অনেক লেখালেখি হয়। তিনি যথাসম্ভব কারাগারে বসেই ওইসব পত্রিকাগুলোর কপি সংগ্রহ করেন। পরিবারের সাথে শাহজাহানের সম্পর্ক, শাহজাহান বাম রাজনীতিতে করত বলে তার বাবা তাকে খারাপ চোখে দেখতেন। জীবনের সোনালী মুহূর্তে যখন তিনি কারাগারে প্রবেশ করেন, তারপর থেকে তার বাবা তার সাথে কোনোদিন যোগাযোগ করেনি। মা বেঁচে থাকা অবস্থায় নিয়মিত দেখতে আসলেও বাবা কোনোদিন জেল গেটে তাকে দেখতে আসেননি। এমনকি বাবার মৃত্যুর 2 মাস পর খবর পান তার বাবা আর বেঁচে নেই।
বেঁচে আছেন 3 বোন, তারা থাকেন বাবার রেখে যাওয়া ঢাকার এলিফ্যান্ট রোডের 112 নম্বর বাড়িতে। এখানে শাহজাহানের 6 কাঠা জমি আছে। তিনি অভিযোগ করে বলেন সব জমি বোনেরা নিয়ে গেছে। এই বোনেরাও তাকে 10 থেকে 15 বছর আগে একবার দেখতে এসেছিল, তারপর আর কোনো খবর নেয়নি। তিনি জানান সর্বশেষ 3 বছর আগে অর্থাৎ 2010 সালের একদিন তার বোনের ছেলে দেখতে এসেছিল। এই 3 বছরে তারাও কোনো খবর নেয়নি। জেলখানায় কেমন চলছে তার দিন যাপন। জেলখানায় তিনি জল্লাদ শাহজাহান নামেই খ্যাত। এমনকি তার জগ বালতি প্লেটের উপরও লেখা জল্লাদ। হাজরতি কয়েদি হলে কারাগারে তার মূল্যায়ন একটু বেশি থাকে, তাই তারও একটু এখানে মূল্যায়ন বেশি। অন্যান্যদের মতো তিনি এখানে নতুন হাজরিদের থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা করে থাকেন। বিনিময়ে কিছু টাকা পান এবং তা নিয়ে এখানে তিনি একটু আরাম-আয়েশে থাকতে পারেন। এখন তার দায়িত্বে প্রায় 22 জন লোক থাকে, তার মধ্যে 5 জনকে ফ্রি খাওয়ান এবং বাকিরা নতুন হাজতি আসা যাওয়ার মধ্যে থাকে বলে তারা টাকা দিয়ে থাকেন। নিয়ম অনুসারে তার এই টাকা সিট বিক্রেতা, সুবেদার, জমাদার, জেলার থেকে শুরু করে জেল সুপার পর্যন্ত ভাগ পান। তাদের ভাগ দেওয়ার পর যা বাঁচে তা দিয়ে চৌকো থেকে ভালো কিছু সবজি কিনে তাদেরকে খাওয়ান। সপ্তাহে একদিন পোলাও গোস্ত খাওয়ার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের মেঘনা 2 ভবনে সিআইডির দায়িত্বে আছেন। সপ্তাহে একদিন করে দায়িত্ব পরিবর্তন করার নিয়ম থাকলেও তিনি বিশেষ অনুরোধে একটি দায়িত্ব পালন করে দিন যাপন করেন। ভোর 6টার আগে ফাইলে অংশগ্রহণ করার জন্য অন্য সবার মতো তিনিও ঘুম থেকে উঠে যান। বাইরে থেকে ফ্রেশ হয়ে রুমে এসে সকালে নাস্তা করেন। দুপুর 12টার 12 গুনতির পর লাঞ্চ দেওয়া হয়। শাহজাহান তার সংসারে 22 জন লোক নিয়ে বসেন। একে একে সবাইকে নিজ হাতে খাবার বেড়ে দেওয়ার পর তিনি খাবার খান। দুপুরের পরে কারা কর্তৃপক্ষ কোনো কাজ থাকলে তিনি তা করেন বা নিজের মতো করে ঘুরে বেড়ান। বিকেলে 5টার আগে সবাইকে ঘরে ফিরতে হয়, তখন তিনি তার কক্ষে চলে আসেন। সন্ধ্যার নামাজের পর রাতের খাওয়া দেওয়া হয়, তখন তিনি আবার সবাইকে খাওয়ানোর পর নিজে খান। খাওয়া শেষ হলে রাতের বিছানা ঠিক করে সবার ঘুমানোর ব্যবস্থা করেন তিনি। তার রুমে 62 জন মানুষ থাকার ধারণ ক্ষমতা রয়েছে, কিন্তু সেখানে প্রতিদিন গড়ে 270 জন লোক থাকে। তাদের প্রত্যেকের জন্য তার দৌড়ঝাঁপ একটু বেশি করতে হয়। এত কিছুর মধ্যেও তার রুম সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। সম্ভব হলে রাতে বিটিভির খবর দেখেন, তা না হলে তার বহু পুরনো একটি রেডিওতে নিয়মিত রাত 10:30টায় বিবিসির খবর শোনেন। রাতে ঘুম না আসলে দাবা অথবা তাস খেলে সময় কাটান। কখনো কখনো মধ্যরাতে এফএম রেডিও প্রচারিত গান শোনেন। এভাবেই একসময় তিনি ঘুমিয়ে পড়েন। পরের দিন ভোরে আবারও ঘুম থেকে উঠে আগের রুটিনে তার নিয়মিত পথ চলা। বাংলাদেশের জল্লাদ ও ফাঁসির পরিসংখ্যান অভিযুক্ত কয়েদিদের মৃত্যুদণ্ড ফাঁসিতে যেসব দেশে কার্যকর করা হয় তাতে বাংলাদেশ অন্যতম। 1971 সালে এ দেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। তারপর থেকে প্রায় 4 শতাধিক মানুষকে এদেশে ফাঁসি দেওয়া হয়েছে এবং সারা দেশে বিভিন্ন কারাগারে বর্তমানে 1000-এরও বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি বন্দী আছেন। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন 100 জনের বেশি। কেন্দ্রীয় কারাগার ছাড়াও দেশের আরো 14টি কারাগারে ফাঁসির মঞ্চ আছে। ফাঁসি দেওয়ার জন্য জিয়াউর রহমান ও হোসেন মোহাম্মদ এরশাদের আমলে ম্যানিলা থেকে 10,000 ফাঁসির রশি আমদানি করা হয় বাংলাদেশে। এরপর আর কোনো রশি আনা হয়নি। ওই রশি দিয়েই মূলত সবাইকে ফাঁসি দেওয়া হয়। বাংলাদেশের 67টি জেলা রয়েছে, প্রায় 80,000 বন্দী। স্বাভাবিক ধারণ ক্ষমতার চেয়েও এর সংখ্যা 3 গুণ বেশি। এসব ফাঁসি দেওয়ার জন্য বাংলাদেশে কয়েক ডজন জল্লাদ আছেন। তার মধ্যে প্রসিদ্ধ জল্লাদরা হচ্ছেন নরসিংদীর শাহজাহান ভূঁইয়া, গাজীপুরের হাফিজ উদ্দিন, কক্সবাজারের বাবুল মিয়া, সাভারের কালু মিয়া, গোপালগঞ্জের শেখ মোহাম্মদ কামরুজ্জামান ফারুক ও শেখ সানোয়ার, ফরিদপুরের আবুল জয়নাল ব্যাপারী ও মোয়াজ্জেম হোসেন, ঢাকার মোহাম্মদ মাসুম, তানভীর হাসান রাজু ও মনির হোসেন, নেত্রকোনার মোহাম্মদ বাবুল। জল্লাদ শাহজাহানের কিছু অভিযোগ ও কিছু অনুরোধ প্রধান এই জল্লাদ অভিযোগ করেন। কারাগারে বন্দীদের জন্য সরকার থেকে যে খাবার দেওয়ার কথা তা সাধারণত দেওয়া হয় না। মোটা চালের ভাতে প্রায় ইটের ধোয়া খাবার পাওয়া যায়, যা মানুষের খাওয়ার উপযোগী না। 2,500 শতবন্দীদের ধারণ ক্ষমতার কারাগারে প্রায় 10,000 বন্দীদের রাখা হয়েছে। তাদের জন্য নতুন কোনো ভবন নির্মাণ করা হচ্ছে না।
যার কারণে বন্দীদের এখানে কিভাবে রাখা হয় তা সহজেই অনুমান করা যায়। 10,000 লোকের জন্য কারাগারের পানি সাপ্লাই দিতে পুরনো দুটি পানি তোলার মেশিন রয়েছে, যা অধিকাংশ সময় নষ্ট থাকে। তাই পানির অভাব এখানে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। এখানে প্রতিটা ফোঁটা পানি হিসেব করে খরচ করতে হয়। চোখে না দেখলে এখানকার অমানবিক জীবনের বর্ণনা কেউই অনুধাবন করতে পারবে না। দুর্বিষহ এই জীবনের প্রতিটা মুহূর্তে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যার খবর মুক্ত আকাশের পাখিরা ছাড়া আর কেউ জানে না। তিনি আরো বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল আমি তাদেরকে ফাঁসি দিয়েছি। আমি আশা করেছিলাম শেখের মেয়ে এখন প্রধানমন্ত্রী, সে আমার দিকে একটু সুনজর দিবে, কিন্তু কে রাখে কার খবর, আমার কথা কেউ বিবেচনা করলো না। নেলসন ম্যান্ডেলা একসময় পৃথিবীর সব থেকে বেশি সময় জেলখানায় থেকে বিশ্ব রেকর্ড করেছিলেন, আর এখন আমি জীবনের 34টি বছর কারাগারে কাটিয়ে দিয়ে তার রেকর্ড ভেঙে দিলাম। এখন আমার অপরাধ করার ইচ্ছা বা ক্ষমতা কোনোটাই নেই। আমাকে 3 দশকের অধিক সময় ধরে কারাগারে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের শামিল। মানবিক দিক বিবেচনা করলে একটি মানুষ জীবনের শেষ বয়সে এসে আশার আলো দেখতে পারেন। মানবাধিকার সংস্থাগুলো যেন তার সামান্যতম সহানুভূতি দেখান, সে ব্যাপারে তিনি বিশেষভাবে অনুরোধ করেন।